দর্শক, বর্তমান সময়ে বারবার প্রশ্ন উঠছে, একটা প্রশ্ন সামনে আসছে যে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীন কিনা, তারা স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারছে কিনা, গণমাধ্যম স্বাধীনভাবে খবর প্রচার করতে পারছে কিনা। তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করা হচ্ছে যে বিগত সরকারের আমলে, যে সরকারকে আমরা বিদায় করে দিয়েছি, সেই সরকারের আমলে সংবাদপত্র যেরকম স্বাধীন পরাধীন ছিল, অভিযোগ নানাভাবেই আমরা করেছি যে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, নানা গণমাধ্যমকে টার্গেট করা হয়েছে। সেই বাস্তবতা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, প্রফেসর ইউনূস সরকারের সময়ে পরিবর্তন হয়েছে কিনা, এখন সংবাদপত্র স্বাধীনতা ভোগ করছে কিনা, এই প্রশ্নের নানা রকমের ব্যাখ্যা উত্তরে গিয়ে নানা রকমের ব্যাখ্যাও সামনে আসছে। এই ব্যাখ্যাটা নিয়ে গতকালকে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের ঠিকানায় খালেদ মহিউদ্দিন সেই অনুষ্ঠানে একটা মানদণ্ড সামনে হাজির করার চেষ্টা করেছেন, যিনি কিনা আবার সরকারের এক উপদেষ্টার খুবই বাজে সমালোচনার সম্মুখীন হয়েছেন সাম্প্রতিক সময়ে। সংবাদপত্রের স্বাধীনতার বর্তমান অবস্থা কি, সাংবাদিকরা আদৌ স্বাধীন কিনা, সেই আলোচনাটা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব শেখ হাসিনা আমলের চাইতে সংবাদপত্র এবং গণমাধ্যম এখন ভালো আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওতে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বর্তমানে সংবাদপত্র, সংবাদ মাধ্যম, গণমাধ্যম স্বাধীন কিনা। জুলকারনাইন শাহের প্রসঙ্গে আসে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে বিমানবন্দর কাণ্ড, বিমানবন্দরে তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গিয়েছিল, সেই বিমানবন্দরে যে ঘটনাগুলো ঘটেছিল, যেভাবে পাওয়া গেল, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পিএসরা যে কর্মকাণ্ডগুলো সেখানে করেছিলেন, পুরো সিসিটিভি ফুটেজটা প্রথমে প্রকাশ করে দেন আল জাজিরার সাংবাদিক, যিনি লন্ডনে অবস্থান করছেন, জুলকারনাইন শাহের। ফেসবুকে প্রচার করে দেওয়ার পরে সেটি আমরা একটি টেলিভিশন চ্যানেলের, চ্যানেল 24-এর মাধ্যমে দেখতে পাই। প্রথম বাংলাদেশে কোনো গণমাধ্যম সেটি প্রকাশ করে দেয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক পোস্টে এটার খুবই কুশ্রী সমালোচনা করেছিলেন এবং জুলকারনাইন শাহেরকে খুবই বাজে ভাষায় সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশের বিমানবন্দরেও শেখ হাসিনার দোসর, ফ্যাসিস্টের দোসররা আছে, যারা বিমানবন্দরের নিরাপত্তা পর্যন্ত অন্য মানুষের কাছে তুলে দিচ্ছে। অর্থাৎ বিমানবন্দরের খুবই গোপন সিসিটিভি ফুটেজ কিভাবে দেশের বাইরে চলে যাচ্ছে, সেই প্রসঙ্গে তিনি কথা তুলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন। তার মানে হচ্ছে যে তার যে কর্মকাণ্ড, সেটির চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তার এই কর্মকাণ্ড যে ফাঁস হয়ে গেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো, গণমাধ্যমে আসলো, সেটা কেন আসলো সেই প্রশ্ন করেছিলেন। এবং সেই প্রশ্ন করাটাই যে সংবাদপত্রের স্বাধীনতায় এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা, এই ব্যাপারটাই উঠে এসেছিল তখন। তারপর থেকেই নানাভাবে এটা আলোচনায় এসেছে এবং প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের, মানে নতুন করে প্রশ্ন তো বারবারই উঠছে, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে উঠছে। একটা উদাহরণ দিলাম, সেই উদাহরণটাই বোধহয়, একটা উদাহরণই যথেষ্ট সংবাদপত্রের স্বাধীনতা কিংবা কথা বলার স্বাধীনতায় বর্তমান সরকার কতটা বিশ্বাস করে কিংবা কতটা আগ্রহী, কতটা উদ্যোগী। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ভাষায় সমালোচনাটা করেছিলেন, একজন সাংবাদিকের বিভিন্ন দপ্তরে, সেটা বিমানবন্দর তো একটা জায়গা, বিমানবন্দরেরটা পাওয়া খুবই সহজ, আর্মির ভেতরেও, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী যে সর্বোচ্চ সিকিউর জায়গা, তার ভেতরেও তো তার সোর্স থাকতে পারে। একেবারে সরাসরি ভেতরের কাগজপত্র বের করে নেওয়ার ক্ষমতাও তো সাংবাদিকের থাকে। এটাই তো সাংবাদিকতা। এবং জুলকারনাইন শাহের অনুসন্ধানী সাংবাদিকের কাজই বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে তার সোর্স থাকবে। সেই সোর্সের কাছ থেকে তিনি যে তথ্যটা পেলেন, সেই তথ্যটা যাচাইয়ের জন্য, সেই তথ্যটা
সেটা প্রমাণের জন্য ডকুমেন্টস চাইবেন। সেই ডকুমেন্টস কখনো কাগজের হবে, কখনো ভিডিও চিত্র হবে, কখনো স্থির চিত্র হবে, এটাই তো স্বাভাবিক। এবং সেই ডকুমেন্টসটা গণমাধ্যমে প্রকাশ করে দেবেন, এটাই স্বাভাবিক। সেখানে যে আপনি রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানের যে সিকিউরিটি বিঘ্নিত হলো, এই প্রশ্ন যখন সরকারের কোনো উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার কোনো উপদেষ্টা তুলবেন, তার মানে বুঝতে হবে যে তিনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন কতটুকু, সেই প্রশ্নটা সামনে আসবে। জুলকারনাইন শাহের এই প্রসঙ্গটা প্রকাশ করার ব্যাপারে পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ইয়েতে বেশি আর লেখালেখি করেননি। কিন্তু এই ব্যাপারগুলো যখন সামনে আসে তখন প্রশ্ন আসে যে বাংলাদেশের গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে। জুলকারনাইন শাহের যেটা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের 2 থেকে 3টি গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করছে, কিছুটা আড়মোড়া ভেঙে লেখালেখির চেষ্টা করছে। সেটাও যদি শেখ হাসিনার আমলে সংবাদপত্রের স্বাধীনতা 2-4টা পত্রিকার ক্ষেত্রে 25% থেকে থাকে, তাহলে সেই পার্সেন্টেজ এখন হয়তো সর্বোচ্চ 40%। তাও 2-3টা গণমাধ্যম 40% হয়তো স্বাধীনতা ভোগ করছে, বাকি আর কোনো গণমাধ্যমই স্বাধীনতা ভোগ করছে না, অথবা স্বাধীনতা ভোগ করতে চাইছে না। আরেকজন সাংবাদিক এবং উপস্থাপিকা কাজী জেসিন, তিনি মন্তব্য করেছেন এরকম যে মিডিয়া প্রতিষ্ঠানগুলো, গণমাধ্যমগুলো নিজেরাই আসলে স্বাধীনতা ভোগ করতে চাইছে না, কিংবা ভোগ করতে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন? কারণ বেশিরভাগ গণমাধ্যমই, বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমই, মানে মোর গণমাধ্যমের একটা বড় অংশই শেখ হাসিনা সরকারের সময়ে লাইসেন্স পাওয়া গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো। বেশিরভাগ বাংলাদেশে এখন বেসরকারি টেলিভিশন যতগুলো আছে তার বেশিরভাগই শেখ হাসিনার আমলে লাইসেন্স পাওয়া টেলিভিশন চ্যানেল। তাদের মধ্যে একটা ভয় রয়েছে যে আমরা শেখ হাসিনার আমলে লাইসেন্স পেয়েছি, সুতরাং ধরেই নেওয়া হবে আমরা শেখ হাসিনার লোক। বাস্তবতাও তাই, যে বেশিরভাগ ক্ষেত্রেই লাইসেন্স দেওয়া হয়েছে কাছের ব্যবসায়ী কিংবা কাছের জন, কাছের আত্মীয় স্বজন, এই জাতীয় লোকদেরই লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু এখানে আবার শুভঙ্করের একটা ফাঁকি রয়েছে। হয়তো কাছের জনকে লাইসেন্স দেওয়া হয়েছে, যেমন শেখ হাসিনা আমলে তার যিনি তথ্য উপদেষ্টা ছিলেন ইকবাল সোবহান চৌধুরীকে একটা টেলিভিশন চ্যানেল দেয়া হয়েছিল। সেই টেলিভিশন চ্যানেলটা ইকবাল সোবহান চৌধুরীর কর্তৃত্ব কি পরবর্তীতে তিনি রাখতে পেরেছিলেন? রাখতে পারেননি। যেহেতু ইকবাল সোবহান চৌধুরীর মতো একজন লোককে দেয়া হয়েছিল, তার টাকা নেই, টেলিভিশন চ্যানেল একটা স্টাবলিশ করতে হলে তো কিছু না হলেও 100 কোটি টাকা লাগবে। তো 100 কোটি টাকা তার যেহেতু নেই, তাকে তো কোনো ব্যবসায়ীর শরণাপন্ন হতে হবে। তিনি একজন ব্যবসায়ীর শরণাপন্ন হলেন এবং সেই ব্যবসায়ীর কাছে তার নিজের জন্য হয়তো সামান্য কিছু পার্সেন্টেজ রেখে বাকি পুরোটাই সেই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিতে বাধ্য হলেন। তারপরে টেলিভিশন চ্যানেল সম্প্রচারে এলো। আওয়ামী লীগের আমলে লাইসেন্স দেওয়া বেশিরভাগ টেলিভিশন চ্যানেলের পরবর্তী পরিণতি এরকমই হয়েছে। সেই ক্ষেত্রে ব্যবসায়ী কার কাছে বিক্রি করে দেয়া হচ্ছে, তার রাজনৈতিক পরিচয় আদতে কি, সেগুলো বিচার করতে গেলে, বিশ্লেষণ করতে গেলে, সেগুলো নিয়ে বিশদ যদি আপনি গবেষণা করতে চান, তাহলে একেবারে গর্ত থেকে সাপও বেরিয়ে আসতে পারে। সে আলোচনা ভিন্ন। কিন্তু একটা ব্যাপার সত্য যে শেখ হাসিনার আমলে লাইসেন্স পাওয়া টেলিভিশন চ্যানেল কিংবা পত্রিকাগুলো, গণমাধ্যমগুলো এক ধরনের ভয়ে রয়েছে। তারা নিজেরা সেলফ সেন্সরশিপ করছে, যেন মানে তাদের ভাবনা এরকম যে আমরা তো শেখ হাসিনার আমলে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান, সুতরাং আমরা একটু বেশি করতে গেলেই আমাদেরকে ধরবে, আমাদের উপরে খড়গ নেমে আসবে। সুতরাং বাবা, এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, আমরা সেলফ সেন্সরশিপে থাকি, আমরা সরকারের গুণগান গাই, আমরা এনসিপির বিলে গোসল করার দৃশ্য দেখাই, সেগুলোই আমরা খবর করি। এর বাইরে খবর করে আসলে লাভ নেই। এই রকম সাংবাদিকতাই এখন চলছে, যেটির কথাও বিভিন্নভাবে বিভিন্ন দিকে আলোচনায় উঠে আসছে। এখন যদি প্রকৃত সত্য, আমি যদি জুলকারনাইন শাহের অবজারভেশন দেখি, যেটা তিনি এটাও বলেছেন যে বিগত শেখ হাসিনা সরকারের আমলে তিনি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় লেখালেখির চেষ্টা করেছেন। কখনো তার লেখা নেওয়া হয়েছে, কখনো নেওয়া হয়নি, এক ধরনের ভয়ে যে সরকারের খড়গ যদি নেমে আসে। সেই কারণেই কখনো কখনো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাগুলো ছেড়ে দিয়েছেন, টপিকগুলো ছেড়ে দিয়েছেন, যেন একটা ডকুমেন্টস হয়ে থাকে, ভবিষ্যতে কোনো না কোনো সময় যেন এই ডকুমেন্টসগুলো কাজে লাগে। তার মানে হচ্ছে
হচ্ছে যে যে পর্যবেক্ষণগুলো আসছে সাংবাদিকদের মাঝেই বিভিন্ন পর্যবেক্ষণ আসছে। আবার কদিন আগেই খুবই আলোচিত এবং বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে যিনি পরিচিত মোস্তফা ফিরোজ, যিনি বাংলা ভিশনে দীর্ঘ সময় নিউজের হেড হিসেবে কাজ করেছেন, যার উঠে আসা একুশে টেলিভিশন থেকে হলেও বাংলা ভিশনে কাজ করার কল্যাণে, বাংলা ভিশন যেহেতু বিএনপি নেতা সাদেক হোসেন খোকার চ্যানেল, সেহেতু তাকে বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে অনেকে ট্যাগ দিয়েছিলেন। বিএনপিপন্থী না হলেও তিনি যে আওয়ামীপন্থী না এটা একেবারে নিশ্চিত। তিনি সেটা স্বীকারও করেন যে আওয়ামী লীগের আমলে তাকে বিএনপি জামাতপন্থী ট্যাগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনিও বলছেন যে বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা নেই। আওয়ামী লীগের আমলে তাও আমি কথা বলতে পেরেছি, কিন্তু এখন এই সরকারের আমলে যারা আওয়ামী মনা সাংবাদিক তারা কথা বলতে পারছে না, তাদেরকে টকশোতে ডাকা হচ্ছে না, তাদেরকে কথা বলতে দেয়া হচ্ছে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য যে আওয়ামী লীগের আমলেও আমাকে বিএনপি জামাতের ট্যাগ দেওয়া সত্ত্বেও আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে কথা বলেছি, আমার কথাই আমি বলেছি এবং বিএনপিপন্থীরা কথা বলতে পেরেছে। তা কাউকে এই কথা বলার জন্য বিপদে পড়তে হয়নি। সাহস নিয়ে যারা কথা বলতে চেয়েছে তারা কথা বলতে পেরেছে। নিউজ সম্পাদক নুরুল কবির, তিনি তো দ্ব্যর্থহীন কণ্ঠে সবসময় সরকারের সমালোচনা করে গেছেন। কই নুরুল কবিরকে তো বিপদে পড়তে হয়নি সেরকম উদাহরণ দিয়েছেন, কিন্তু এই সময়ে এসে জয় মামুন, ইস্তিয়াক রেজাদের মতো সাংবাদিকদের কেন আওয়ামী ট্যাগ দিয়ে, আওয়ামী দোসরের ট্যাগ দিয়ে তাদেরকে গণমাধ্যমে ডাকা হচ্ছে না, মালিকরা কেন সাহস পাচ্ছে না, এটা শেখ হাসিনার আমলের চাইতেও বেশি খারাপ অবস্থা, এমনটা মোস্তফা ফিরোজ মন্তব্য করেছিলেন। জুলকারনাইন শাহের আবার বলছেন শেখ হাসিনা আমলের চাইতে একটু উন্নতি হয়েছে। যদি শেখ হাসিনা আমলে 25% স্বাধীনতা থাকে তাহলে এখন সেটা 40% হয়েছে, কিন্তু বেশিরভাগ 60% পরাধীন হিসেবে 2-4টা গণমাধ্যম কাজ করছে, আর বাকি সব গণমাধ্যমে শতভাগ পরাধীন হিসেবে কাজ করছে। কখনো কখনো নিজেরা পরাধীন সাজছে, অর্থাৎ সেলফ সেন্সরশিপের কথা যেটা বললাম। তার মানে সব কিছু মিলিয়ে আরেকটা ব্যাপার যেটা সাম্প্রতিককালে খুবই আলোচনার জন্ম দিয়েছিল, যেটা হচ্ছে সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে 3জন সাংবাদিকের চাকরি গিয়েছে। এখন টেলিভিশনের লাইভ চলাকালীন সময় পার হয়ে যাওয়ার পরে অফলাইনে একটি মন্তব্য করার জন্য একজন সাংবাদিকের, নারী সাংবাদিকের চাকরি গিয়েছে, যেটা ভুলক্রমে অনলাইনে চলে গিয়েছিল, যেটা অনলাইনে যাওয়ার কথা ছিল না। মানে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে মন্তব্য, তিনি হাসনাত আবদুল্লাহ সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, তার চাকরি চলে গিয়েছে। এই ব্যাপারগুলো আবার আমরা দেখেছি যে 5 আগস্টের পরে বিভিন্ন টেলিভিশনে গিয়ে এক ধরনের মব তৈরি করা হয়েছে যে এই সাংবাদিকদের চাকরি থাকবে না, এদেরকে ছাঁটাই করতে হবে, এবং বেশিরভাগ 2-3টা গণমাধ্যম ছাড়া যেমন প্রথম আলো, ডেইলি স্টার, নিউজ, এরকম 2-4টা গণমাধ্যম ছাড়া বাংলাদেশের সব গণমাধ্যমের সম্পাদক এবং মূল যে দায়িত্বে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের বদলে অন্যদের চাকরি দেওয়া হয়েছে প্রায় সব গণমাধ্যমে। এটা গণমাধ্যমের স্বাধীনতায় চরম হস্তক্ষেপ। এই ব্যাপারটাও সবাই আলোচনার সামনে নিয়ে আসতে চাইছেন। তাহলে উন্নতিটা কোথায় হলো? আমরা তো উন্নতিটা চাই। শেখ হাসিনার আমলে আমরা গণমাধ্যমের স্বাধীনতা দেখিনি। গণমাধ্যম বেশিরভাগ টেলিভিশন চ্যানেল তার দেয়া লাইসেন্স, সেহেতু বেশিরভাগ টেলিভিশন চ্যানেলই বাংলাদেশ টেলিভিশনের মতো আচরণ করেছে, এই অভিযোগগুলো তো ছিল। কিন্তু এই সময়ে তো অন্তর্বর্তীকালীন সরকারের তো টেলিভিশন ব্যাকআপ প্রয়োজন নেই, সবার তো বাংলাদেশ টেলিভিশন হওয়ার কথা নয়। আবার কোনো গণমাধ্যমকে আমরা দেখছি যে কোনো কাজ না থাকলে, যখন কোনো নিউজ না থাকে, এনসিপি কিংবা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের কোনো নিউজ যখন দেওয়ার না থাকে, তখন বিলের জলে তারা গোসল করছে, এই খবর একেবারে মূলধারার গণমাধ্যমে খবর হয়ে আসছে, মানে প্রধান গণমাধ্যমের খবর হয়ে আসছে ভিডিও চিত্র সহ। তারা বিলের জলে ঝাঁপ দিচ্ছে, সেখানে গোসল করছে, জলকেলি খেলছে। এটা যদি হয় গণমাধ্যমের খবর, তাহলে বুঝতে হবে যে এই গণমাধ্যমের স্বাধীনতা দিয়েও কি কোনো লাভ আছে? আদতে আমাদের সাংবাদিকতার আমূল পরিবর্তন যেমন দরকার, তেমনি সরকারেরও আমার মনে হয় যে উদ্যোগ দরকার যে এই পরিস্থিতিটা তৈরি করা যে কোনো গণমাধ্যম ভয়ে
কিংবা সেলফ সেন্সরশিপ করে এক ধরনের আতঙ্কের মধ্যে বাস করে বিলের জলে জলকেলি খেলার ভিডিও চিত্র গণমাধ্যমের খবর করে এক ধরনের চাটুকারিতা যেন না করে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম কি আদৌ কোনো দিন স্বাধীন হতে চাইবে? সমস্যাটা কোথায়? তারা স্বাধীনতা পাচ্ছে না, নাকি তারা স্বাধীন হতে আদৌ চাইছে না? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।